ছাত্রছাত্রীরা পশ্চিমবঙ্গ কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ শেষ সিলেবাসে যারা পরীক্ষা দিচ্ছ, ইতিহাসের বোর্ডের বা কাউন্সিল, দেখো হায়ার সেকেন্ডারি কাউন্সিলের যে প্রশ্নটি আছে সেটি সলভ প্রশ্ন তোমাদের সামনে আজকে আর আলোচনা হচ্ছে। 2025-এ যারা ইতিহাসে ভালো নম্বর পেতে চাও তাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ ভিডিও। তোমরা অবশ্যই এগুলো খাতায় নোট ডাউন করে ভালো করে পড়াশোনা করো। যারা আমার চ্যানেলের সদস্য আছো মোস্ট ওয়েলকাম, আর যারা এখনও সদস্য হতে পারোনি তাদের বলবো বাগিস স্যার চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং প্রিয় বন্ধু ও বান্ধবীদের মধ্যে শেয়ার করে দাও। চলো তোমাদের বিষয়টা নিয়ে একটু আলোচনা করে দিই। দেখো তোমাদের এটা একদম কাউন্সিলের নিজস্ব মডিউল প্রশ্ন সেট 1-এর ফার্স্ট কোশ্চেন। রাজতরঙ্গিনী গ্রন্থে মূলত কোন অঞ্চলের ইতিহাস জানা যায়? উত্তর হবে কাশ্মীর। লুভের মিউজিয়াম কোথায় অবস্থিত? উত্তর হবে প্যারিস। ভারতের ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর কে ছিলেন? জোসেফ দুপ্লে। ইম্পোরিয়াম শব্দটি হলো একটি কি? ল্যাটিন শব্দ। ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠাতা কে? উত্তর হবে লর্ড ওয়েলেসলি। তারপরে দেখো প্রশ্ন আছে, রায়তওয়ারি বন্দোবস্তের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা কে নিয়েছিলেন? থমাস মনরো। নানকিংয়ের সন্ধি কবে হয়েছিল? 1842। তুহফাত উল মুহাইদিনের প্রণেতাকে? রাজা রামমোহন রায়। সত্য সুদক সমাজ এর প্রতিষ্ঠাতা কে? এর উত্তর হবে জ্যোতিবা ফুলে। তারপর দেখো চীনের 4 মে আন্দোলনের নিরিখে যে জিও গো স্লোগানের অর্থ কী ছিল? দেশকে রক্ষা করো। ভাইসরয়ের কার্যনির্বাহী পরিষদের প্রথম ভারতীয় সদস্য কে ছিলেন? উত্তর হবে সত্যেন্দ্রনাথ ঠাকুর। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন বাংলার 50-এর মন্বন্তর কবে হয়েছিল? 1943। 1905 খ্রিস্টাব্দে সিমলা দৌত্যের উদ্যোগ নিয়েছিল কে? মোহাম্মদ আলী জিন্নাহ। ক্রিপস মিশনের প্রস্তাবগুলিকে দুর্ভাগ্যজনক প্রস্তাবকে আখ্যা দিয়েছিলেন? উত্তর মোহনদাস করমচাঁদ গান্ধী। শূন্যস্থান পূরণ দেখো 1941-এর যে পার্ল হারবারের ঘটনায় ড্যাশ ও মার্কিন যুক্তরাষ্ট্র, উত্তর জাপান হবে। দিয়েন বিয়েন ফুর যুদ্ধে জয়ী হয়েছিল কে? উত্তর হবে ভিয়েতনাম। ঠান্ডা লড়াইয়ের ক্ষেত্রে দুই পক্ষের মধ্যে প্রধান শক্তিশালী রাষ্ট্র কে ছিল? সোভিয়েত রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র। জোট নিরপেক্ষ আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল না কোন দেশ? ফ্রান্স। বান্দুং সম্মেলনে চীনের প্রতিনিধিত্ব কে করেন? উত্তর হবে চৌ এন লাই। তারপরে দেখো আরব লীগের অধীন ছিল না, এই অপশনের মধ্যে উত্তর কি হবে? ইসরায়েল। এই যে ম্যাচিং তোমাদের আছে দেখো, জওহরলাল নেহেরু, এর উত্তরটি হবে একদম 4-এ ভারত। শেখ মুজিবুর রহমান, এর উত্তর হবে এর উত্তর বাংলাদেশ। ডক্টর সুকর্ণ, এর উত্তর হবে ইন্দোনেশিয়া এবং বেন বেল্লা, এর উত্তর হবে আলজেরিয়া। তার শূন্যস্থান পূরণ দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আলজেরিয়ার জনগণ ড্যাশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে সংগ্রাম করে? উত্তর ফরাসি। স্বাধীন ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদ ছিল কত? 1951 থেকে 56। সার্কের পুরো নাম কি হবে? সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। তারপরে দেখো তাহলে অবজেক্টিভ তোমাদের এমসিকিউ 1-24 নাম্বার তোমাদের অবজেক্টিভ প্রশ্ন। প্রথমে 24 এমসিকিউ তোমাদের উত্তর প্রশ্ন হয়ে গেল। এবার এসেকেও দেখো প্রথমে আছে 1x16। ফার্স্ট কোশ্চেন, ষোড়শ শতকে ইউরোপের নিরিখে বিশ্বে নতুন বিশ্ব বলতে কি বোঝো? ষোড়শ সপ্তদশ শতকের ইউরোপে ইতিহাসে নিরিখে নতুন বিশ্ব বলতে আমেরিকা মহাদেশকে বোঝায়। তারপরে দেখো পরের প্রশ্ন হচ্ছে যে লগ্নি পুঁজি কাকে বলে? 19 শতকে শিল্প বাণিজ্য কৃষিক্ষেত্রে বিনিয়োগ করে মুনাফা অর্জন করাকে লগ্নি পুঁজি বলা হয়। এই যে তোমাদের 2 নম্বর প্রশ্ন, এর অথবা আছে শ্বেতাঙ্গদের বোঝা বলতে কি বোঝানো হতো? ইউরোপে সাম্রাজ্যবাদী চিন্তাবিদরা মনে করতেন যে এশিয়া আফ্রিকার অনুন্নত জাতিগুলিকে সভ্য ও শিক্ষিত করার দায়িত্ব উন্নত জাতিগুলির দায়িত্ব ও কর্তব্য। এই উন্নত জাতি হলো সাদা চামড়ার মানুষ, তারা দায়িত্ব নিয়ে উন্নত জাতিগুলিকে উন্নত করে তুলবে। একে সাদা চামড়ার দায়বদ্ধতা বা শ্বেতাঙ্গদের বোঝা বলা হয়। পরের প্রশ্ন দেখো, সাম্রাজ্যবাদ বিষয়ে জে এ হবসনের মূল বক্তব্য কী ছিল? ব্রিটিশ অর্থনীতিবিদ
ব্রিটিশ অর্থনীতি জে এ হবসন মনে করেন নব সাম্রাজ্যবাদের মূল অর্থনৈতিক শিকড় হল উপনিবেশ। এই উপনিবেশের লগ্নির জন্য বাড়তি মূলধন বিনিয়োগ করতে হয়। এই বাড়তি মূলধনের চাপই হলো উপনিবেশ দখলের মূল কারণ। উপনিবেশ বলতে কি বোঝো? কোনো উন্নত শক্তিশালী দেশ যখন নিজের দেশের সামরিক শক্তির দ্বারা কোনো দেশকে শোষণ করে তাকে বলা হয় উপনিবেশবাদ। ঔপনিবেশিক ভারতের নিরিখে সম্পদের নির্গমন বলতে কি বোঝো? ইংরেজদের তত্ত্বাবধানে পলাশী যুদ্ধের পর ভারতের সম্পদের নিকাশ। অথবা প্রশ্ন দেখো, ঔপনিবেশিক ভারতের নিরিখে আইনি শাসন বলতে কি বোঝো? কর্নওয়ালিস প্রবর্তিত ভারতে শাসনের যে আইনগত ভিত্তি তাই আইনের শাসন। চীনের রুদ্ধদ্বার নীতি কি? উত্তর, বিশ্বের অন্যতম প্রাচীন ধারক বাহক চীন বহির্বিশ্বের ধার ধারত না। কোরিয়া সোভিয়েত ছাড়া আর কারোর সঙ্গে যোগাযোগ রাখত না। এটাই চীনের রুদ্ধদ্বার নীতি। প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতাকে আত্মারাম পাণ্ডুরঙ্গ। তারপরে দেখো, শত দিবসের সংস্কার কি? সম্রাট কুয়াংসু 1898 11 জুন 100 দিনের সংস্কার করেন। অথবা সানিয়াসের 3টি নীতি কি? জনগণের জাতীয়তাবাদ, জনগণের অধিকার বা গণতন্ত্র এবং জনজীবিকাবাদ। চুক্তিবদ্ধ শ্রমিক বলতে কি বোঝো? বিভিন্ন সংস্থা দ্বারা ব্রিটিশ ভারত থেকে বিদেশে যে শ্রমিকদের চুক্তিতে ভিত্তিতে নিয়ে যাওয়া হতো তাকে বলা হতো। দিকু কাদের বলা হতো? এই প্রশ্নের উত্তর দেখো, সাঁওতালরা বহিরাগত ইংরেজদের দিকু বলতো। ঔপনিবেশিক দেশীয় রাজ্য বলতে কি বোঝানো হতো? ইংরেজরা সারা ভারতে তার আধিপত্য বিস্তার করলেও কিছু দেশীয় রাজার নিজস্ব শাসন ব্যবস্থা প্রচলিত ছিল, এদেরই বলা হতো। 1932 খ্রিস্টাব্দে পুনা চুক্তি কেন হয়েছিল? দলিত হিন্দুদের মধ্যে সমঝোতার ভিত্তিতে। অথবা প্রশ্ন, কোন জাহাজে ও কবে নৌবিদ্রোহ হয়? 1946 18 আগস্ট। ভারতের ইতিহাসে 1940 খ্রিস্টাব্দের আগস্ট ঘোষণা বলতে কি বোঝো? ভারত ছাড়ো আন্দোলনের রূপরেখা তৈরি হয়েছিল। পরে কোশ্চেন দেখো, 1944 খ্রিস্টাব্দে CR ফর্মুলার মূল কথা কি? কংগ্রেস ও মুসলিম লীগের সমাধান। পরে কোশ্চেন, কে কবে আজাদ হিন্দ ফৌজ গঠন করে? 1942 ক্যাপ্টেন মোহন সিং। পরে কোশ্চেন, 1954 খ্রিস্টাব্দের জেনেভা সম্মেলন কেন ডাকা হয়েছিল? উত্তর, ভিয়েতনাম সমাধানের জন্য। সুয়েজ সংকটের আসল কারণ কী ছিল? গামাল নাসির কর্তৃক ইসরায়েল জাতীয়করণ। অথবা কোশ্চেন, বুলগারিনকে রুশ প্রধানমন্ত্রী। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী পর্যায়ে উপনিবেশ বলতে কে বোঝায়? বিভিন্ন দেশের হাত থেকে ঔপনিবেশিক ব্যবস্থার পতন। স্বাধীন ভারতের প্রেক্ষিতে মিশ্র অর্থনীতি বলতে কি বোঝো? ধনতান্ত্রিক ও সমাজতান্ত্রিক অর্থনীতির মিশ্রণ। তাহলে তোমাদের 24 আর 14 40 নম্বর উত্তর বলা হলো। আশা করি তোমরা কিন্তু যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ 2024-এ তোমাদের জন্য কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। একদম তোমাদের পর্ষদের নিজের প্রশ্ন, এই প্রশ্নটি তোমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। তোমাদের সকলের পরীক্ষা ভালো হোক, শুভকামনা জানাচ্ছি। আগামী দিনে তোমাদের সমস্ত মডেল প্রশ্নের উত্তর আমরা সাজেশন বলবো। আমাদের সঙ্গে থেকো এবং সকলে এগিয়ে যেও। বেস্ট অফ লাক।